আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। দ্যাট ইজ ইউএস ভিসা ইন্টারভিউর জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন। বা আমি আসলে যখন ভিসা ইন্টারভিউটা ফেস করি, তখন আমি কোন কোন কাজগুলো করছিলাম, ওই রকমই কয়েকটা টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওর শুরুতেই বলে নেই, ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখুন। অলরাইট দেন, লেটস বিগিন। আমাদের প্রথম টিপটা হচ্ছে আপনি কোনো অবস্থাতে আনসার মুখস্থ করতে যাবেন না। অনেকে যেটা করে তারা হচ্ছে ইন্টারভিউয়ের আগে তারা বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন্স কালেক্ট করে এবং কালেক্ট করার পর সেগুলো মুখস্থ করে। যদি আপনি আনসারগুলো মুখস্থ করে ফেলেন, এতে আপনি স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন না। আপনার দেখা যাবে কথা বলার সময় একটা জড়তা কাজ করবে। আপনি বারবার মনে করার চেষ্টা করবেন, যেটা আপনার ফ্লুয়েন্সিটা নষ্ট করবে। সো টিপ নাম্বার 1, আপনি কোনো অবস্থাতে আনসার মুখস্থ করবেন না। 2 নম্বর টিপটা হচ্ছে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন এবং আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সম্পর্কে আপনি একটু বেসিক আইডিয়া নিয়ে যাবেন। যে এই ইউনিভার্সিটি কোন জায়গায় পড়ছে, এই ইউনিভার্সিটির ওভারঅল র্যাঙ্কিং কীরকম, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন এই সাবজেক্টের সাবজেক্ট ম্যাটারটা কী, এই সাবজেক্টের মূল বিষয় কী, এই সাবজেক্টে পড়াশোনা করলে আপনি ফিউচারে কী কী সুবিধা পাবেন, এই সাবজেক্টের ফিউচার প্রসপেক্ট কী, এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবশ্যই জেনে যাবেন। 3 নম্বর টিপটা হচ্ছে আপনি ভিসা ইন্টারভিউ যখন ফেস করবেন, কমন কয়েকটা কোয়েশ্চেন্স আছে তারা আপনাকে অবশ্যই করবে। যেমন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কেন এই ইউনিভার্সিটিতে যাচ্ছেন। তাইলে এটা আপনি আগে থেকেই প্রস্তুতি করে নেবেন। প্রস্তুতি করা বলতে যেমনটা বললাম, মুখস্থ করা যাবে না, একটু আইডিয়া নিয়ে যাওয়া। 2 নম্বরটা হচ্ছে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন এবং কেন আপনি এই সাবজেক্টটা পড়াশোনা করতে চাচ্ছেন। এই কোয়েশনটা অলমোস্ট সবাইকে করে। 3 নম্বরটা হচ্ছে আপনার এইম ইন লাইফ কি, মানে সাবজেক্টে পড়াশোনা শেষ করার পর আপনি আসলে কি করতে চাচ্ছেন। 4 নম্বর যে কোয়েশনটা, এই কোয়েশনটা আমার পরিচিত, মানে আমি যখন আসি ইউএসএ তে, যখন হচ্ছে বাংলাদেশি যাদের সাথে দেখা হয়েছে, আসার পর সবার সাথে আসলে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা হয়েছে, সবাই বলছে তাদেরকে এই কোয়েশনটা করছে। এটা হচ্ছে আর কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো এবং কোনটায় কোনটায় হয়েছে, কোনটায় কোনটায় হয়নি। আমার নিজেকেও এটা করছে যে আমি এই ইউনিভার্সিটি ছাড়া আর কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি এবং হচ্ছে কয়টায় আমার হয়েছে, কোনটা কোনটা থেকে আমার রিজেক্ট হয়েছে। তো ইন্টারভিউতে যাবার আগে অবশ্যই জেনে নিবেন যে আপনার, যদি আপনি এজেন্সির থ্রুতে করেন তাহলে এজেন্সি কোন কোন কয়টা ইউনিভার্সিটিতে করছে, কয়টায় আপনার হয়েছে, কয়টা রিজেক্ট হয়েছে। তো এই কোয়েশ্চনে তারা আপনাকে অনেক সময় করবে যে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে করছেন, কয়টা থেকে আপনার হয়েছে, কয়টা থেকে হয় নাই। সো এই বিষয়টা হচ্ছে আমরা জেনে নিব। 4 নম্বর টিপটা হচ্ছে আপনার যদি ইয়ার গ্যাপ থাকে বা আপনি যদি আসলে কোনো জবে থাকেন, এইটা নিয়ে তারা অনেক সময় কোয়েশ্চন করতে পারে। যেমন ডিএস 160 একটা ফর্ম আছে, এটা ভিসা ইন্টারভিউ এর আগে আমাদেরকে কমপ্লিট করে সাবমিট করা লাগে। তো ওই ফর্মে একটা অপশন আছে যে পাস্ট জব এক্সপেরিয়েন্স নিয়ে বলার জন্য। তো আমি যখন ভিসা ইন্টারভিউ ফেস করতেছিলাম, তখন আমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করছিল যে আপনার গ্রাজুয়েশন তো শেষ হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, তো এরপরে আপনি আসলে কি করছেন। তো আমার সার্টিফিকেটে আমার পরীক্ষা হয়েছে 2018 সালের ডিসেম্বর মাসে, ব্যাচেলর এক্সাম, এবং আমি রেজাল্টটা পাইছি 2019 সালের এপ্রিলে। তো এতদিন আপনি কি করছেন। তখন আমি বলছি যে আমার এটা পড়াশোনা শেষ হওয়ার পর আমি হচ্ছে একটা প্রতিষ্ঠানে আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসাবে এতদিন কাজ করছি। আইএলটিএস ইনস্ট্রাক্টর এজ ইন ডু ইউ টিচ ইংলিশ, এরকম সে কোয়েশ্চেন করছে। আমি বললাম ইয়েস। তার কাছে কিন্তু ইনফরমেশনটা আছে, বিকজ আমি সেম ইনফরমেশনটা আমার ডিএস 160 ফর্মে লিখছি। যদি এরকম হইতো আমি এখানে একটা আনসার দিছি কিন্তু ডিএস 160 ফর্মে অন্য একটা জিনিস লেখা, তখন কিন্তু আমার ভিসা রিজেক্ট করে দিত বা সে তখনই হচ্ছে ডাউটে পড়ে যেত। কিন্তু আমি যেটা বলছি পরে সে মিলাইছে, মিলে গেছে এবং হি ওয়াজ স্যাটিসফাইড উইথ দিস আনসার। তো ওই জন্য যাদের ইয়ার গ্যাপ আছে বা যারা কোনো জব করতেন, আপনি ওই ডিএস 160 ওই গ্যাপটাতে বা ওই কলামে আপনি যেই ইনফরমেশনটা দিবেন, ইন্টারভিউ যদি আপনাকে জিজ্ঞেস করে, তখন আপনি যা লিখছেন তার সাথে যাতে আপনার ম্যাচ থাকে। এবং যারা এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করবেন, আপনি অবশ্যই একটু যাচাই করে নেবেন যে তারা আসলে এখানে কি লিখছে। বিকজ তারা যদি একটা জিনিস লিখে এবং আপনি যদি একটা জিনিস ইন্টারভিউকে বলেন, সে হচ্ছে আপনাকে ভিসা রিফিউজ করে দিতে পারে। সো এই বিষয়টা সম্পর্কে আমরা সচেতন থাকবো। 4 নম্বর টিপটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে। তো এইটা নিয়ে আমার কোনো ইস্যু ফেস করা লাগে নাই, বিকজ আমার যেহেতু ফান্ডিংটা আসলে ভার্সিটি থেকেই দিচ্ছে। আমাকে কোয়েশ্চেন করছে যে তুমি এই ইউনিভার্সিটি কেন চুজ করছো। তো আমি বলছি আমি এখান থেকে আসলে স্কলারশিপ পাইছি। তারপর বলছে ও দে গেভ ইউ ফাইন্যান্সিয়াল হেল্প। বললাম ইয়েস। তবে যারা সেলফ ফান্ডে অ্যাপ্লাই করবেন, অনেক সময় দেখা যাবে আপনার ফাইন্যান্সিয়াল সোর্স সম্পর্কে তারা জানতে চাইবে।
যে আপনি যে টাকাটা দেখাচ্ছেন এই টাকাটা আসলে কোন জায়গা থেকে আসছে। এবং যারা সেলফ ফান্ডে অ্যাপ্লাই করে তাদের ভিসা রিফিউজ হওয়ার একটা কারণ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইস্যু। যদি আপনি স্কলারশিপ বা ফান্ডিং পেয়ে যান সেই ক্ষেত্রে আসলে আপনার ভিসা রেশিও মানে রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক কম। তো ফাইন্যান্সিয়াল ইস্যু এইটা হচ্ছে আমরা একটু ভালোভাবে দেখে নিব। কোন বিষয়গুলো দেখবেন যে আপনি যে টাকাটা দেখাইছেন সেই টাকাটার সোর্সটা কোন জায়গা থেকে আসছে, আপনার স্পন্সরকে আপনার বাবা নাকি মা, উনি এই টাকাটা আসলে কোন জায়গা থেকে পাইছে। সো এই বিষয়গুলো সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা নিয়ে যাবেন যে আপনার সোর্স অফ ইনকাম কি, আপনার স্পন্সরকে, তিনি হচ্ছে আপনাকে কেন স্পন্সর করতেছেন। আমরা অনেকেই দেখা যায় এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করি এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটা এজেন্সি দেখায়, তো ওই জায়গায় গিয়ে আমরা আসলে একটা স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারি না। তো এজেন্সির সাথে ওইটা কথা বলে শিওর হয়ে নেবেন যে তারা যে ফান্ডটা দেখাই দিছে এটার সোর্সটা আসলে কোন জায়গা থেকে আসছে। তো ফাইন্যান্সিয়াল যে সোর্স অফ ইনকাম এইটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এটা সম্পর্কে যাতে আপনার স্বচ্ছ ধারণা থাকে যে আপনার স্পন্সরকে, তিনি এই টাকাটা কোন জায়গা থেকে পাইছেন, এই ধরনের আনসারগুলা আপনি একটু পরিষ্কার হয়ে যাবেন। বিকজ আপনি যদি সেলফ ফান্ডে হন সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন আপনাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে কোয়েশ্চেন্স করবে, কারণ আপনার টাকা কোন জায়গা থেকে আসতেছে। যেমন আমার ক্ষেত্রে আমার ভার্সিটি আমাকে টাকা দিচ্ছে, তার মানে এটা নিয়ে I-20 সব স্পষ্ট লেখা আছে, তা এখানে আর কোনো প্যারা নেওয়া লাগে নাই। কিন্তু আপনার তো I-20 লেখা আছে সেলফ ফান্ড, তার মানে হয় আপনার বাবা দিচ্ছেন অথবা অন্য কেউ আপনাকে স্পন্সর করতেছেন। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নিয়ে যাবেন যে আপনার ফাইন্যান্সিয়াল সোর্সটা কি, কে স্পন্সর করতেছেন, বিকজ এইটা নিয়ে আপনাকে কোয়েশ্চেন্স করবে মোটামুটি শিওর। নেক্সট টিপটা হচ্ছে কনফিডেন্স নিয়ে। তো ইন্টারভিউ দিতে গিয়ে অনেকেই দেখা যায় আমরা আসলে কনফিডেন্সটা হারাই ফেলি। তো এখানে কনফিডেন্সটা ধরে রাখা এবং আপনাকে যে কোয়েশ্চেন্সগুলো করতেছে সেগুলো কনফিডেন্টলি বলতে পারা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই দেখা যায় তাদের আনসারগুলো আসলে স্যাটিসফ্যাক্টরি ছিল না, বা তাদের ডকুমেন্টসে অনেক লেকিং ছিল, অনেক লিমিটেশন ছিল, কিন্তু তার আনসারগুলো এত কনফিডেন্টলি দিছে এইটা দেখে ইন্টারভিউয়ার স্যাটিসফাইড হয়ে গেছে। তো এই যে কনফিডেন্স এটা অনেক বড় একটা বিষয়। এই জিনিসটাকে কোনো অবস্থাতে আন্ডারমাইন করবেন না। আপনি যে আনসারটা দিচ্ছেন সেইটা আপনি কনফিডেন্টলি দিবেন, এবং এই আনসারের এগেইনস্টে যদি কোনো কাউন্টার আর্গুমেন্ট আসে, কোনো কাউন্টার কোয়েশ্চন যদি আসে, সেইটা ফেস করার মতো রিসোর্স, সেইটা ফেস করার মতো কনফিডেন্স যাতে আপনার থাকে। আপনি একটা আনসার দিচ্ছেন, ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে এটা কাউন্টার করে কোনো কোয়েশ্চন করতে পারে, তখন যদি আপনি নার্ভাস হয়ে যান তাইলে কিন্তু শেষ। তখন নার্ভাস হওয়া যাবে না। এই যে আপনি ধরে নিবেন যে আপনাকে সে কাউন্টার কোয়েশ্চন করবে, তো কাউন্টার কোয়েশ্চন করলে আপনি যদি সেইটা কনফিডেন্টলি আনসার করতে পারেন, সেই কনফিডেন্সটা, সেই রিসোর্সটা আপনার থাকা লাগবে। সো টিপটা হচ্ছে কখনোই কোনো অবস্থাতে কনফিডেন্স হারানো যাবে না, বিকজ আপনি যদি কনফিডেন্স হারাই ফেলেন দেখা যাবে আপনার যে আনসারগুলো সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা আছে ওইগুলো আপনি ভুলভাল বলে আসছেন। আর যদি আপনি কনফিডেন্ট থাকেন দেখা যাবে অনেক লিমিটেশনস থাকার পরেও আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে গেছেন। 6 নম্বর টিপটা হচ্ছে নেক্সটপ USA নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, আপনি সার্চ করলেই পাবেন। তো ওই গ্রুপে অনেক স্টুডেন্টই প্রায় সময় তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। তো আপনি হচ্ছে ওই গ্রুপে একটু ঢুকেন, ঢুকে অন্যরা যে কোয়েশ্চেন্সগুলো ফেস করছে তা হচ্ছে একটু ভালো করে পড়েন, দেখেন তারা কিভাবে আনসার করছে, কোন কোয়েশ্চেন্সগুলো তাদের দিতে ডিফিকাল্টি ফেস করা লাগছে। এখানে সাকসেসফুল ক্যান্ডিডেটও পাবেন, আবার দেখা যাবে ফেইল্ড ক্যান্ডিডেটও পাবেন। মানে যারা ভিসা পাইছে এরকম অনেকেই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, যারা ভিসা পায় না এরকম অনেকেই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। সো আপনি দুইটাই পড়বেন, যারা ভিসা পাইছে তাদেরটা পড়বেন, যারা ভিসা কিভাবে আনসার দিছে এটা খেয়াল করার জন্য, যারা ভিসা পায় নাই তাদের আনসারগুলো পড়বেন। এই জিনিসটা তারা যে মিস্টেকটা করছে তাই স্পট করতে আপনাকে হেল্প করবে, সেই মিস্টেকগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। তাহলে 6 নম্বর টিপটা হচ্ছে নেক্সটপ USA তে যে গ্রুপটা আছে, নেক্সটপ USA নামে যে গ্রুপটা আছে সেইটা আমরা একটু ভালো করে ঘাটাঘাটি করব। ওইখানে ভিসা রিলেটেড অনেক টিপস দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, এবং যারা ভিসা পাইছে তাদের এক্সপিরিয়েন্সটাও পড়বো, যারা ভিসা পায় নাই তাদের এক্সপিরিয়েন্সটাও পড়বো। আরেকটা বিষয়, নেক্সটপ USA তে আপনি আপনার ডিসিপ্লিনের যারা ভিসা পাইছে তাদের কয়েকজনের ইন্টারভিউ পড়বেন। যেমন আপনি অ্যাপ্লাই করবেন ইকোনমিক্সে, তাহলে আপনি গ্রুপগুলো বের করে ইকোনমিক্সে ভিসা পাইছে মানে ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছে এইরকম যারা ভিসা পাইছে তাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আপনি পড়েন। তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন যে কোন ধরনের আনসার কোয়েশ্চেন্স তাদেরকে করছে এবং তারা সেই আনসারগুলো কিভাবে দিছে। ওই যে ইকোনমিক্স পড়লে কি হবে, এটার ফিউচার প্রসপেক্ট কি, এটা সম্পর্কে কিন্তু আপনি এখানে জেনে যাবেন।
তাহলে আপনি যখন নেক্সট অফ ইউএসএ এর ইন্টারভিউগুলো পড়বেন, আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন সেই সাবজেক্টে যারা অলরেডি ভিসা পাইছে তাদের এক্সপিরিয়েন্সটা আপনি একবার পড়বেন। এতে করে দেখা যাবে আপনার সাবজেক্ট সম্পর্কে অনেক ধারণাই আপনার ক্লিয়ার হয়ে যাবে। 7 নাম্বার টিপটা হচ্ছে DS-160 যে ফর্ম, যেটা DS-160 ফর্ম বলতে ইন্টারভিউ ফেস করার আগে এই ফর্মটা আসলে সাবমিট করা লাগে। তো এই ফর্মটা যখন আপনি সাবমিট করবেন একটু কেয়ারফুলি সাবমিট করবেন, যাতে ইনফরমেশন কোনো মিস্টেক না থাকে, ইনফরমেশন যাতে কোনো গ্যাপ বা মিসিং না থাকে। আপনার একাডেমিক যে ক্রেডেনশিয়ালস আছে বা আপনার ওভারঅল যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসের সাথে যেন ডেট বা এভরিথিং ম্যাচ করে। আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় অ্যাড্রেসের মিসম্যাচের কারণে অনেকে ভিসা রিফিউজ করে ফেলে। তো ওই জন্য DS-160 যখন ফিল আপ করবেন তখন খুবই কেয়ারফুলি ফিল আপ করবেন। এটা সাবমিট করার আগে কয়েকবার প্রুফ রিড করেন, দেখেন সব কিছু ঠিক আছে কিনা। অনেক সময় আমরা এজেন্সির থ্রুতে করাই, সো তাদেরকে বলে দেখতে পারেন তারা সাবমিট করার আগে DS-160 ফর্মটা যদি আপনাদেরকে দেয়, আপনি পাওয়ার পর আপনি নিজে ভালো করে দেখেন যেসব ইনফরমেশনটা ঠিক আছে কিনা, কোনো ইনফরমেশন মিসম্যাচ আছে কিনা, বিকজ এগুলোর কারণে দেখা যাবে আপনার পরবর্তীতে আপনি জটিলতায় পড়তে পারেন। তাহলে 7 নাম্বার টিপটা হচ্ছে DS-160 আমরা যদি নিজেরা ফিল আপ করি একটু কেয়ারফুলি ফিল আপ করবো। যারা আমরা এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করাইতেছি তারা হচ্ছে এজেন্সিকে বলবো অ্যাপ্লাই করার আগে, মানে এটা সাবমিট করার আগে, যে আমাদেরকে একটু দেখাইতে। তবে হ্যাঁ, আপনি DS-160 সাবমিট করার পরেও কিন্তু এটা আবার কারেকশন করতে পারবেন। সো যারা করে ফেলছেন, নার্ভাস হওয়ার কিছু নাই, আপনি এটা সাবমিট করার পরেও আপনি এটা আবার এডিট করতে পারবেন। 8 নাম্বার টিপটা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার আগে দেখা যায় আমরা অনেক বেশি নার্ভাস থাকি, ওই জন্য আমরা হচ্ছে যার তার কাছ থেকে সাজেশন টিপস নেওয়া শুরু করি। এই কাজটা করবেন না, বা ইউটিউবে সার্চ করলে তো আসলে কন্টেন্টের অভাব নেই। আপনি যার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছেন সে কতটা রিলায়েবল, তার এই টপিক সম্পর্কে কতটুকু আইডিয়া আছে, নলেজ আছে, আগে সেইটা ফিল্টার আউট করেন, তারপর তার কাছ থেকে ইনফরমেশন নেন। যেমন ট্রাস্ট মি, আমার ভিসা ইন্টারভিউয়ের আগে আমি হাতে গোনা কয়েকজন মানুষের সাথে কথা বলছি। আমার একজন ফ্রেন্ড, সে হচ্ছে আমি যেই বছর আসছি তার আগের বছর আসছে এবং সে আমার সাবজেক্টের, তার সাথে আমি পরামর্শ করছি। আমার ইউনিভার্সিটির 2-3 জন সিনিয়র, তারপর হচ্ছে ইউনিভার্সিটির 2-3 জন জুনিয়র যারা আমার আগের বছর ভিসা পেয়ে আসছে, তাদের সাথে ডিসকাস করছি, এতটুকুই। এর বেশি আমি কারোর সাথে কোনো পরামর্শ করিনি, কারোর কাছ থেকে কোনো টিপস সাজেশন কিছুই নেই নেই। এবং আমি আমার ইন্টারভিউ খুবই রিল্যাক্সড ছিলাম, যেহেতু আমার ফুল প্রসেসটা আমি নিজেই করছি, সো আমার আসলে কোন জায়গায় কি ইনফরমেশন দেওয়া আছে আই নিউ এভরিথিং। এবং যেহেতু আমার ফান্ডিং ছিল, আমার এইটা নিয়েও একটা কনফিডেন্সের জায়গা ছিল যে না, খুব বেশি ব্যাড লাক না হলে ভিসা রিফিউজ হবে না, বিকজ আমার অলমোস্ট ফুল ফান্ডিং ছিল। তো ওই জন্য আমি আমার আনসারগুলো খুবই কনফিডেন্টলি দিতে পারছি এবং আমার ইনফরমেশনে কোনো মিসম্যাচ ছিল না। ওই জন্য কার কাছ থেকে ইনফরমেশন নেবেন বা কার কাছ থেকে টিপস নেবেন, সাজেশনস নেবেন, এইটা একটু ফিল্টার আউট করে নেবেন। অনেকে অনেক সময় ভুলভাল বলে, এতে আমরা আসলে মিসগাইডেড হয়ে যাই। তো এই বিষয়টা সম্পর্কে আমরা সচেতন থাকবো। 9 নাম্বার টিপটা হচ্ছে যখন আপনি ভিসা ইন্টারভিউ ফেস করবেন তখন আপনি ভিসা অফিসারের সাথে আই কন্টাক্ট মেনটেন করার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় কথা বলার সময় এরকম মানে নখ চুলকায়, অনেকেই দেখা যায় নিচের দিকে থাকায় কথা বলে। আমরা অনেকেই আছে যারা আসলে আই কন্টাক্ট মেনটেন করে কথা বলতে পারি না, এবং এই জিনিসটা কনফিডেন্সের সাথে জড়িত। আপনি যখন আই কন্টাক্ট মেনটেন করে কথা বলতে পারবেন তখন আপনি আপনার যে আপনার ইন্টারভিউ নিচ্ছে বা যে আপনার সাথে কথা বলতেছে তার কাছে আরো বেশি ট্রাস্ট অর্দি, তার কাছে আরো বেশি বিলিভেবল হিসাবে প্রেজেন্ট হবেন। ওই জন্য আপনি যখন কোয়েশ্চেন্সগুলোর আনসার দিবেন আপনি অবশ্যই এক্সামিনারের সাথে আই কন্ট্যাক্টটা মেনটেন করবেন। 10 নম্বর টিপ এবং এই ভিডিওর ফাইনাল এবং আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট টিপ ইজ দ্যাট আপনার যদি রিফিউজাল থাকে, আপনার অন্য কোনো দেশে, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, যে কোনো দেশে রিফিউজাল ছিল, এই রিফিউজাল নিয়ে আপনি বিন্দু মাত্র নার্ভাস হবেন না। অনেকেই বলে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তারা অনেক সময় তাদের ইমিগ্রেশন ইনফরমেশন শেয়ার করে, হ্যাঁ করতে পারে, বাট এইটা এত বিগ ডিল না। ডোন্ট বি নার্ভাস অ্যাবাউট দিস। অ্যান্ড ওয়েন আই সে দিস, রিমেম্বার আই এম স্পিকিং ফ্রম মাই এক্সপেরিয়েন্স। আমি ইউএসএতে অ্যাপ্লাই করার আগে 3 বার, একবার না, 2বার না, 3বার আমি কানাডার জন্য অ্যাপ্লাই করি এবং 3বার আমার সাকসেসফুলি ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়। বুঝতে পারতেছেন, 3বার কানাডা রিফিউজ নিয়ে আমার হচ্ছে ইউএসএ ভিসা হয়েছে, এবং নট ইভেন ফর এ সিঙ্গেল টাইম
তারা আমাকে জিজ্ঞেস করছে যে আমার কানাডা কেন ভিসা রিফিউজ হয়েছে। কারণ ইউএস ইজ ইউএস। ইউএস হচ্ছে সবার উপরের তালা, নিচের তলায় কি হচ্ছে দে ডোন্ট কেয়ার। তারা আপনাকে ভিসা দেওয়ার আগে তাদের যা যা চেক করার তারা আপনাকে চেক করবে। তো আপনার অন্য দেশে ভিসা রিফিউজ হইলো কি হইলো না, দে ডোন্ট বোদার। DS-160 আপনি যখন ফিল আপ করবেন, ওইখানে অন্য কোনো দেশের ভিসা রিফিউজাল আছে কিনা এটা নিয়ে তারা কোনো কোয়েশ্চনই করে না। তার মানে ইট ডাজন্ট ম্যাটার আপনার আগে রিফিউজাল ছিল কি ছিল না, ইট ডাজন্ট ম্যাটার। যদি রিফিউজাল থাকে এইটা নিয়ে বিন্দু মাত্র নার্ভাস হবেন না, কারণ ইউএসএ ডাজন্ট কেয়ার অ্যাবাউট দিস। আপনার ভিসা রিফিউজাল ছিল কি ছিল না, ইট ডাজন্ট ম্যাটার। তো ওই জন্য যদি রিফিউজাল থাকে এইটা নিয়ে কোনো অবস্থাতে নার্ভাস হবেন না। যদি ইন্টারভিউর কোনো কোয়েশ্চনস করে যে ইউএসএর আগে অন্য কোনো দেশে ট্রাই করছো কিনা, যদি করেন সত্য কথা বলবেন। আপনার হচ্ছে মিথ্যা বলার দরকার নেই। আপনি যখন সত্য কথা বলবেন আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। আপনি সুন্দর করে এক্সপ্লেইন করবেন যে কেন করছিলেন বা কেন যান নাই। এটা অসুবিধার কিছু নাই। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে এবং ভিডিওটা আপনার জন্য ইফেক্টিভ ছিল। যেই 10টা টিপস শেয়ার করছি এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। যদি এই ভিডিও যারা দেখতেছেন এরকম কেউ যদি অলরেডি ভিসা পেয়ে থাকেন এবং আপনার কাছে কোনো টিপস ইউজফুল মনে হয় যেটা আমি কভার করে নেই, শেয়ার করতে পারেন। আর এই বিষয় নিয়ে সামনে হয়তো বা আরও কথাবার্তা বলবো আর কি। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।